আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা স্থির তড়িৎ চ্যাপ্টার নাম্বার 10 শুরু করব। শুরুতে আমি একটু বলে দিই আমরা এই চ্যাপ্টারে কি কি দেখব বা এই চ্যাপ্টারটাকে আমি কয়টা পার্টে বিভক্ত করি সেটা আমি একটু জানাই দিই। এই চ্যাপ্টারটাতে আমরা কয়েকটা বিষয়ের উপর ফোকাস করব বেশি। একটা হলো তড়িৎ বল, আরেকটা তড়িৎ প্রাবল্য, আরেকটা হচ্ছে তড়িৎ বিভব। তড়িৎ বিভবের সাথে আবার কৃতকাজ বা কাজ রিলেটেড একটা পার্ট আছে, সেটাও আমরা তড়িৎ বিভবের সাথে পড়াবো। সেই সাথে লাস্টের দিকে সামান্য করে আমরা ধারকের বিষয়টাও ক্লিয়ার করার চেষ্টা করব। যতটুকু এসএসসিতে আমাদের সিলেবাস আছে ওইটুকুই আমি পড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আমরা 3টা ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ করবো ইনশাল্লাহ। প্রথম ক্লাসে তড়িৎ বল রিলেটেড বিষয়বস্তু আমরা দেখব, সেকেন্ড ক্লাসে হচ্ছে তড়িৎ প্রাবল্য রিলেটেড জিনিসপত্র দেখবো, আর লাস্ট ক্লাসটাতে আমরা তড়িৎ বিভব, সেই সাথে কৃতকাজ এবং ধারকত্ব এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। শুরু করি। শুরুতে একদম কিছু বেসিক কথা আমি একটু বলি যেটা আমাদের প্রয়োজন হবে। শুধু স্থির তড়িতে নয়, বরঞ্চ আমরা চলতড়িতেও এই বিষয়টা দেখতে পাবো। স্থির তড়িৎ নামটা কেন স্থির তড়িৎ হয়েছে সেটা আমরা নামেই বুঝতে পারি। স্থির মানে সেটা এক জায়গায় জমা থাকবে, আর চলতড়িৎ মানে তড়িৎ প্রবাহিত হতে থাকবে, যেটা আমাদের 11তম অধ্যায় বা চলতড়িৎ আমরা দেখবো আর কি। স্থির তড়িতে আমরা দেখব আধান বা চার্জ কোন একটা স্থানে বা কোন একটা জায়গায় জমা হয়ে থাকবে। যদি আমি তাকে চলাচল করার জন্য পথ দিয়ে দেই, তবে কিছু কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা বুঝতে পারবো সে আসলে চলবে কিনা, মানে আধানটা প্রবাহিত হবে কিনা। তো এই বিষয়টা আমরা এখন একটু দেখব যে তড়িৎ প্রবাহিত হবে কিনা, বা আধানের আদান প্রদান বা আধান পাস করবে কিনা, বা আধান বলতে কোন আধানটা পাস করবে সেই বিষয় নিয়ে আমরা একটু ধারণা দিই, যেটা আমাদের চলতড়িতেও প্রয়োজন হবে। শুরুতে আমি 2টা গোলকাকৃতির বস্তু দিলাম। যাই হোক, যে শেপেরই হোক না কেন, আমি আপাতত গোলকাকৃতির বস্তু দিছি। আমাদের এখানে বেশিরভাগই হচ্ছে গোলকীয় বস্তুর বিভব বা গোলকীয় বস্তুর দিয়ে আমাদের ম্যাথ আসে আর কি। গোলকীয় বস্তু কেন সেটার ব্যাখ্যাও আমি এখন দিচ্ছি না, এগুলো আপনারা এইচএসসিতে ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার নাম্বার 2-তে আপনারা পড়বেন, সেখানে আরো ডিটেইলে কথাবার্তা আছে। তো আমি যেহেতু এটা এসএসসির জন্য আমি শুট করতেছি, তাই আমি এসএসসিতে যতটুকু প্রয়োজন অতটুকুই বলতেছি। নাহলে প্রত্যেকটা জিনিস নিয়ে যদি আমি ব্যাখ্যা করি অনেক কথাবার্তা চলে আসবে, তবে সেটা এসএসসি পার হয়ে এইচএসসি ক্যাটাগরিতে চলে যাবে। তাই আমি যতটুকু সম্ভব শর্টকাটে বলার চেষ্টা করতেছি। দেখি, এই যে এখানে একটা বস্তু, একটা গোলকাকৃতির বস্তু এ নিলাম, আর একটা হচ্ছে গোলকাকৃতির বস্তু বি। এখানে আমি লিখলাম কিউ এ। কিউ মানে আমরা, আচ্ছা ফার্স্টে কিছু টার্ম নিয়ে আমরা একটু বলে দিই। আমরা এখানে আধান বা চার্জকে ক্যাপিটাল কিউ বা স্মল কিউ দিয়ে প্রকাশ করব। চার্জকে স্মল কিউ বা ক্যাপিটাল কিউ দিয়ে প্রকাশ করব। তড়িৎ বলকে আমরা এফ দিয়ে প্রকাশ করব। তড়িৎ প্রাবল্যকে ই দিয়ে প্রকাশ করব। তড়িৎ বিভবকে ভি দিয়ে প্রকাশ করব। তড়িৎ প্রবাহ তো এখানে প্রয়োজন নাই, তড়িৎ প্রবাহকে আমরা আই দিয়ে প্রকাশ করি। তারপর আচ্ছা, এইটুকু জানলেই আপাতত চলবে। তাহলে এখানে আমরা দিলাম কি, এ বস্তুটার আধান হচ্ছে +10 কুলম্ব, মানে ধনাত্মক চার্জে চার্জিত আছে, সেটা হচ্ছে +10 কুলম্ব। আর বি আহিত বস্তুটার চার্জ হচ্ছে +20 কুলম্ব। আচ্ছা, কোনো সমস্যা নাই। এখন আমি যদি বলি এইটুক, মনে করেন আপাতত এইটুক জানি, নিচে কিছু দেখতেছি না আমরা, নিচে কি লেখা আছে সেটা দেখার প্রয়োজন নাই আপাতত। এখন আমি বলবো কি, এটা একটা আহিত বস্তু, এটা একটা আহিত বস্তু, দেখি তো বোঝা যাচ্ছে চার্জ দেওয়া আছে মানে হচ্ছে এরা আহিত, বা তাদের মধ্যে আধান জমা হয়ে আছে। আধান জমা হয়ে আছে মানে আহিত মানে আমরা বলবো যে হয় প্লাস চার্জ বেশি আছে অথবা মাইনাস চার্জ বেশি আছে। যখন আমরা বলবো প্লাস চার্জে চার্জিত, তার মানে ওই বস্তুর মধ্যে মোট পজিটিভ চার্জ মোট নেগেটিভ চার্জের চেয়ে বেশি, সেজন্যই তা +10 কুলম্ব। সে ফর এক্সাম্পল মনে করেন তার মধ্যে পজিটিভ চার্জ আছে 20টা, নেগেটিভ চার্জ আছে 10টা, তাহলে নিট কত হয়? নিট হয় +10, এরকম। তার মানে হচ্ছে তার মধ্যে হয় পজিটিভ চার্জ বেশি অথবা নেগেটিভ চার্জ বেশি। এগুলো নিয়ে আরো অনেক কথা বলা যায়, কিন্তু আমি সহজ ভাষায় আপনারা বোঝার স্বার্থে 1-2 লাইনের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। তার মানে পজিটিভ চার্জে চার্জিত বস্তু মানে হচ্ছে তার মধ্যে তুলনামূলক ইলেকট্রনের চেয়ে প্রোটনের পরিমাণ বেশি বা পজিটিভ চার্জ বেশি। আর মাইনাস চার্জে চার্জিত যদি বস্তু হইতো, মনে করেন কোন একটা বস্তুর মধ্যে প্লাস চার্জ আছে হচ্ছে 20টা, মাইনাস চার্জ আছে মনে করেন 30 কুলম্ব, তাহলে কত হয়? নেট থাকে হচ্ছে -10 কুলম্ব। তার মানে মাইনাস মানে হচ্ছে তার মধ্যে পজিটিভ চার্জের তুলনায় নেগেটিভ চার্জের পরিমাণ বেশি। এটা আপাতত আমরা বুঝতে পারছি। এখন এই যে 2টা আহিত বস্তু দেখতেছি, তার মানে তাদের মধ্যে আধান জমা হয়ে আছে। আহিত মানে চার্জিত। এখন
এরা তো দুইটাকে যদি আমি এভাবে গোলক রেখে দিই, তাদের মধ্যে যদি আমি কোনো চলার পথ না দিই, মানে কোনো প্রকার আধানের পাস করার জন্য যদি কোনো পথ বা রাস্তা পাথওয়ে যদি আমি না দিই, তাহলে তাদের মধ্যে আধান জমা হয়ে থাকবে স্থির তড়িৎ। এখন আমি যদি তাদের মধ্যে আধানের আদান প্রদানের জন্য কোনো একটা পথ দিয়ে দেই, কিরকম হতে পারে পথ? পথ হতে পারে একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করা, অথবা তাদেরকে পরস্পরের সাথে স্পর্শ করিয়ে রেখে দেওয়া, অথবা আমার হাত দিয়ে তাদেরকে স্পর্শ করায় দেওয়া, মানে তাদের মধ্যে আধানের আদান প্রদান হওয়ার জন্য আমি একটা পথ দিয়ে দিলাম, সে ফর এক্সাম্পল। এখন এদের মধ্যে সে ফর এক্সাম্পল আমি একটা পরিবাহী তার দিয়ে দিলাম, এই যে সাদা কালার একটা পরিবাহী তার যুক্ত করে দিলাম তাদের মধ্যে। এখন তাদের মধ্যে আধানের আদান প্রদান হবে কিনা, সহজ কথায় আধানের আদান প্রদান না বলে বলতে পারি তড়িৎ প্রবাহিত হবে কিনা। এখন মনে কোশ্চেন চলে আসছে, স্যার আধানের আদান প্রদান আবার তড়িৎ প্রবাহ দুইটাই কি সেম জিনিস? হ্যাঁ, অবশ্যই সেম জিনিস। আধানের আদান প্রদান হলেই তড়িৎ প্রবাহিত হবে, যতক্ষণ আধানের আদান প্রদান চলবে ততক্ষণই তড়িৎ প্রবাহিত হবে। এখন আমি আরেকটু ডেফিনেটলি যদি বলি, তড়িৎ প্রবাহ মানে যে কোনো আধানের আদান প্রদান নয়, তড়িৎ প্রবাহ মানে ইলেকট্রনের প্রবাহ বা নেগেটিভ চার্জের প্রবাহ। এটা একটু ভালো করে আপনারা মনে রাখেন, তড়িৎ প্রবাহ মানে নেগেটিভ চার্জের প্রবাহ, তড়িৎ প্রবাহ মানে নেগেটিভ চার্জের প্রবাহ। আচ্ছা, বুঝতে পারলাম। কিন্তু আমি আপনাদের মাথায় ইচ্ছা করে প্যাচটা লাগাই দিচ্ছি, কিন্তু আচ্ছা এটা পরে বলি, আগে তড়িৎ প্রবাহ মানে ইলেকট্রনের প্রবাহ, সেটা আমরা বুঝতে পারলাম। এখন আমি যদি আপনাকে কোশ্চেন করি, এই দুইটা আহিত বস্তুর মধ্যে যে আমি একটা পরিবাহী তার যুক্ত করছি, এদের মধ্যে তড়িৎ প্রবাহিত হবে কি হবে না? অ্যান্সার আপনারা এখান থেকে দেখে বলতে পারেন কিনা দেখি বলেন। নিচে কি কাটছি সেগুলো দেখার দরকার নেই, জাস্ট এই ইনফরমেশন আর এই ইনফরমেশন থেকে দেখে বলা যায় কিনা যে তাদের মধ্যে আধানের আদান প্রদান হবে কিনা। অ্যান্সার হচ্ছে না, আমি বলতে পারবো না। কি বলতে পারবো না? তড়িৎ প্রবাহিত হবে কি হবে না সেটা আমি বলতে পারবো না। কেন? খেয়াল করেন, এবার আমরা আমাদের ইম্পর্টেন্ট লাইনগুলোতে চলে যাই। তড়িৎ প্রবাহিত হবে কি হবে না তা নির্ভর করবে বিভব পার্থক্যের উপর। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন ফর স্থির তড়িৎ এবং চলতড়িৎ। এই স্থির তড়িৎ আর চলতড়িৎ দুইটা চ্যাপ্টারের জন্যই এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তড়িৎ প্রবাহিত হবে কি হবে না সেটা নির্ভর করবে দুই বিন্দুর মধ্যে বা দুইটা বস্তুর মধ্যে বা দুইটা আহিত বস্তুর মধ্যে বা যে কোনো দুইটা অবস্থানের মধ্যে যদি জিজ্ঞেস করি তড়িৎ প্রবাহিত হবে কি হবে না, তখন আমার সেটা নির্ভর করবে ওই দুই বিন্দুর বা ওই দুইটা আহিত বস্তুর বিভব পার্থক্যের উপর। বিভব পার্থক্য মানে কি? বিভব পার্থক্য মানে বুঝতে পারছেন তো, দুইটার বিভবের পার্থক্য। যদি বিভব পার্থক্য থাকে তাহলে তড়িৎ প্রবাহিত হবে, যদি বিভব পার্থক্য না থাকে তাহলে কোনো প্রকার তড়িৎ প্রবাহিত হবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার এবং পরবর্তী চ্যাপ্টারের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট। চলতড়িতের জন্য এটা বেশি ইম্পর্টেন্ট, কারণ চলতড়িতে আমরা কারেন্ট ফ্লো হচ্ছে কিনা তখন দেখবো দুই বিন্দুতে বিভব পার্থক্য আছে কি নাই। যদি বিভব পার্থক্য থাকে তাহলে কারেন্ট ফ্লো হবে, যদি আজীবন বিভব পার্থক্য বজায় থাকে তাহলে কারেন্ট ফ্লো চলতে থাকবে। বিভব পার্থক্য যে মুহূর্তে জিরো হয়ে যাবে, মানে বিভব পার্থক্য যদি না থাকে তাহলে তড়িৎ প্রবাহিত হবে না। এখন বিভব পার্থক্য আছে কিনা সেটা কেমনে বুঝবো? দেখেন এখান থেকে তো দেখে আমি বিভব বলতে পারতেছি না, ওর বিভব কত আমি কি জানি? জানি না। ওর বিভব কত আমি কি জানি? জানি না। তাহলে ওদের মধ্যে বিভব পার্থক্য আছে কিনা সেটা আমি জানি? জানি না। সেই জন্য এবার দেখেন তাদের নিচে লিখে দিলাম, মনে করেন এ এর বিভবের মান আমি দিয়ে দিছি কত? 220 ভোল্ট। তোর বিভব কাকে বলে সেটা আমরা 3 নাম্বার ক্লাসে দেখবো। আপাতত আপনি জেনে রাখেন যে মনে করেন বললাম এই এ বস্তুটার তড়িৎ বিভব হচ্ছে 220 ভোল্ট। এবার যদি বলি বি বস্তুটার তড়িৎ বিভব হচ্ছে 180 ভোল্ট। এবার দেখেন এই দুইটার মধ্যে তড়িৎ বিভব পার্থক্য আছে কিনা। একটা 220 আর একটা হচ্ছে 180, একটা থেকে একটা বিয়োগ করলে বিভব পার্থক্য পাওয়া যায় 40 ভোল্ট। তার মানে তড়িৎ প্রবাহিত হবে। বুঝতে পারছি? যদি মনে করেন এখানেও 10 এখানে +20, যদি এইটা 220 এটাও যদি 220 থাকতো, তখন দেখেন এটাও 220 এটাও 220, একটা থেকে একটা বিয়োগ করলে কত হয়? বিভব পার্থক্য 0। অর্থাৎ বিভব পার্থক্য 0 হলে তড়িৎ প্রবাহিত হবে না। বিভব পার্থক্য থাকলেই তড়িৎ প্রবাহিত হবে, বিভব পার্থক্য না থাকলে তড়িৎ প্রবাহিত হবে না। তাহলে এখন আমি এখান থেকে দেখে বলে ফেলতে পারতেছি এই যে এই ইনফরমেশন আর এই ইনফরমেশন মেইনলি আমার দুইটা বিন্দুতে তড়িৎ প্রবাহিত হবে কিনা সেটা নির্ভর করবে অনলি এন্ড অনলি তাদের বিভব পার্থক্যের উপর। দেখবেন দুই বিন্দুতে বিভব পার্থক্য আছে কিনা। যদি কখনো এখানেও +10 কুলম্ব হয় এখানেও +10 কুলম্ব হয়, সেটা দেখে আমরা প্যানিক করব না, আমরা জাস্ট দেখব ওর বিভব কত আর ওর বিভব কত। যদি বিভব পার্থক্য থাকে তাহলে তড়িৎ প্রবাহিত হবে, যদি বিভব পার্থক্য না থাকে তাহলে তড়িৎ প্রবাহিত হবে না। আধান দিয়ে আমরা জাজ করতে যাব না। যদি হ্যাঁ আমাকে বিভব না দিয়ে আধান দিয়ে দিছে, তারপর আরো ইনফরমেশন দিয়ে দিল, মনে করেন তৃতীয় ক্লাসে আমরা দেখবো এরকম ইনফরমেশন থাকলে কিভাবে বিভব নির্ণয় করা যায়, তখন আমরা বিভব নির্ণয় করে তারপর বলবো যে তড়িৎ প্রবাহিত হবে কি হবে না। আমরা আধান দেখে বলতে যাব না। অনেকে বলে উচ্চ আধান থেকে নিম্ন আধান, নিম্ন আধান থেকে উচ্চ আধান, এরকম কথা বলবেন না। সবসময় বলবেন যে বিভব পার্থক্য যদি থাকে তাহলে তড়িৎ প্রবাহিত হবে, আর যদি বিভব পার্থক্য না থাকে তাহলে তড়িৎ প্রবাহিত হবে না। আচ্ছা, বুঝে গেছি। তাহলে তড়িৎ প্রবাহিত কখন হবে সেটা আমরা বুঝে গেছি। এবার আসেন কোন দিক থেকে কোন দিকে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে। এবার একটু খেয়াল করেন, এবার আমি আপনাদেরকে একটু মাথায় প্যাচ লাগাই দিব। এগুলো সব বাদ দিয়ে এবার আমাদের বাইরের একটা কথায় চলে যাই আমরা। আমি একটু আগেই বলছিলাম তড়িৎ প্রবাহ মানে ইলেকট্রনের প্রবাহ, বা ইলেকট্রনকে মানে সহজ কথা আমি বলতে পারি ধনাত্মক চার্জ হচ্ছে প্রোটন, পজিটিভ চার্জ হচ্ছে প্রোটন, নেগেটিভ চার্জ হচ্ছে ইলেকট্রন। আপাতত এটা বললাম, কিন্তু আসলে এটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ চার্জ হচ্ছে প্রোটন, নেগেটিভ চার্জ হচ্ছে ইলেকট্রন। কিন্তু এখানের মধ্যে পজিটিভ চার্জ দিয়ে কি বোঝানো হচ্ছে, বা এটা যদি -10 কুলম্ব হইতো তাহলে সেটা নেগেটিভ চার্জ দিয়ে কি বোঝানো হচ্ছে সেটা আমরা একটু দেখি। মনে রাখবেন তড়িৎ প্রবাহ মানে ইলেকট্রনের প্রবাহ, ইলেকট্রন প্রবাহিত হইলেই সেটাই হবে তড়িৎ প্রবাহ। কিন্তু এবার মাথায় আরেকটু প্যাচ লাগাই, মনে রাখবেন তড়িৎ প্রবাহের দিক আর ইলেকট্রন প্রবাহের দিক পরস্পর বিপরীতমুখী। এখনই আপনাদের মাথায় প্যাচ লেগে গেছে আমি জানি, কারণ আপনি বলতে পারেন স্যার একটু আগে আপনি বললেন তড়িৎ প্রবাহ মানে ইলেকট্রনের প্রবাহ, আবার বলতেছেন ইলেকট্রন প্রবাহের দিক আর তড়িৎ প্রবাহের দিক পরস্পর বিপরীতমুখী, এটা আবার কেমন হয়? আপনি যেহেতু বলছেন তড়িৎ প্রবাহ আর ইলেকট্রনের প্রবাহ সেম, মানে তড়িৎ প্রবাহ মানে ইলেকট্রনের প্রবাহ, তাহলে ইলেকট্রনের প্রবাহ যেদিকে হবে তড়িৎ প্রবাহ সেদিকে হওয়ার কথা না? না, অ্যান্সার হচ্ছে না। তড়িৎ প্রবাহের দিক আর ইলেকট্রন প্রবাহের দিক পরস্পর বিপরীতমুখী। কেমনে? এবার একটু দেখি। সহজ কথায় আমি একটা লাইন আপনাদেরকে বলবো, এটা কখনোই কোনো টিচারের সামনে কোনো জায়গায় এই কথা বলতে যাবেন না, একটা ইলজিক্যাল কথা আমি আপনাদেরকে বলবো এখন, জাস্ট নিজেদের পড়াটাকে মনে রাখার জন্য। আমি আবার বলতেছি, এখন যে লাইনটা আমি বলবো এটা কখনোই কোনো টিচারের সামনে বলতে যাবেন না, এটা জাস্ট আপনি শর্টকাটে নিজের পড়াটা বা ডাইরেকশনটা বোঝার জন্য মনে রাখার স্বার্থে আমি বলবো। তড়িৎ প্রবাহের দিক পজিটিভ চার্জের প্রবাহের দিকের হবে। এটা কিন্তু খুব বেশি লজিক্যাল কথা, এটা কখনোই কোনো টিচারের সামনে বলবেন না, আর বললে আমার নাম উল্লেখ করবেন না, কারণ এটা একটা ইলজিক্যাল কথা। কেন ইলজিক্যাল? কেন? তড়িৎ প্রবাহের দিক আর পজিটিভ চার্জের প্রবাহের দিক সেম কেন বলছি? এখন খেয়াল করেন, অনেকেই বুঝে গেছেন কেন এই কথাটাকে ইলজিক্যাল বলছি। তড়িৎ প্রবাহের দিক আর পজিটিভ চার্জের প্রবাহের দিক বলছি, স্যার পজিটিভ চার্জ কি আসলে প্রবাহিত হইতে পারে? আপনার আমার রিকোয়েস্টে কি কখনো নিউক্লিয়াসের ভেতর থেকে প্রোটন বের হয়ে চলাচল করতে পারবে? জীবনেও সম্ভব না। কিন্তু আমরা এখানে পজিটিভ চার্জের প্রবাহ জিনিসটাকে কি বুঝাইছি সেটা এখন আমি আপনাদেরকে একটু মান দিয়ে বোঝানোর চেষ্টা করব। খেয়াল করেন, মনে করি আমি একটা কি আছে আহিত বস্তু আছে, সে ফর এক্সাম্পল আমি এখানে পজিটিভ নেগেটিভ দিয়ে বুঝাচ্ছি, আমি প্রোটন ইলেকট্রন দিয়ে বুঝাচ্ছি না। মনে করেন আমি বললাম এই এ বস্তুটার মধ্যে পজিটিভ চার্জ আছে কয়টা? বললাম 20টা পজিটিভ চার্জ আছে। নেগেটিভ চার্জ আছে কয়টা? বললাম 10টা নেগেটিভ চার্জ আছে। তার মানে ওর মধ্যে নেট 10 কুলম্ব প্লাস 10 কুলম্ব আছে। এবার আমি আরেকটা আহিত বস্তু নিলাম, বি আহিত বস্তু, তার মধ্যে পজিটিভ চার্জ আছে মনে করেন 30টা, নেগেটিভ চার্জ আছে মনে করেন 12টা, তাহলে কত? তার মধ্যে আছে 18 কুলম্ব। গেল, বুঝতে পারলাম। এবার আমি মনে করি ওর বিভব, হচ্ছে 220 ভোল্ট। আচ্ছা বিভব লাগবে না এখানে, আপাতত বিভব লাগবে না, আমি বিভব না বলি, আমি ওই যে তড়িৎ প্রবাহের দিক আর ইলেকট্রন প্রবাহের দিক যে পরস্পর বিপরীতমুখী সেটাকে বুঝাচ্ছি। এবার খেয়াল করেন, মনে করেন এখান থেকে ইলেকট্রন চলে যাচ্ছে, কথার কথা মনে করেন ইলেকট্রন চলে যাচ্ছে কোথায়? এখান থেকে একটা ইলেকট্রন এদিকে চলে আসবে। খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, এখান থেকে একটা ইলেকট্রন এদিকে চলে আসবে, এখান থেকে একটা ইলেকট্রন এদিকে চলে আসবে। ইলেকট্রন প্রবাহের দিক আর তড়িৎ প্রবাহের দিক যে পরস্পর বিপরীতমুখী সেই জিনিসটা আমি আগে একটু বোঝানোর চেষ্টা করতেছি, তারপর ডাইরেকশনগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসছে, মনে করেন ইলেকট্রনকে মাইনাস দিয়ে প্রকাশ করলাম, যদি ইলেকট্রনের চার্জ তো -1.6 × 10⁻19 কুলম্ব এরকম, কিন্তু আমি এখানে বললাম যে মনে করেন -1 কুলম্ব দিয়ে বোঝাচ্ছি একটা ইলেকট্রন, মনে করেন কথার কথা, যদিও সেটাকে আমরা চার্জ হিসেবে দেখালে অন্যভাবে হয়ে যায়, কিন্তু আমি বললাম যে মনে করেন এখান থেকে একটা -1 চলে আসছে, ইলেকট্রন না বলে আমি বলি একটা -1 এদিকে চলে আসছে, একটা মাইনাস চার্জ এদিক থেকে এদিকে চলে আসছে। তাহলে কি হবে দেখেন তো, ওর চার্জ কত হয়ে যাবে এখন? ওর চার্জ হয়ে যাবে -12 ছিল তো, এখন হয়ে যাবে -11, আর ওর চার্জ -10 ছিল, ওরটা হয়ে যাবে -11। এবার ওর নেট চার্জ কত হয়ে যাচ্ছে দেখেন তো, +20 -11 মানে কত? +9 কুলম্ব, আর ওরটা কত হয়ে যাচ্ছে? 30 থেকে 11 বাদ দিলে হয়ে যায় +19 কুলম্ব। এই যে দেখেন ঘটনাটা এখানেই ঘটছে। আমার নেগেটিভ চার্জটা কোন দিক থেকে কোন দিকে গেছে? নেগেটিভ চার্জটা এদিক থেকে এদিকে আসছে, কিন্তু এখানে কি ঘটনা ঘটছে দেখেন তো, এখানে দেখে মনে হচ্ছে না এখান থেকে একটা পজিটিভ চার্জ এখানে চলে গেছে, এখান থেকে একটা পজিটিভ চার্জ এখানে চলে গেছে, মনে হচ্ছে না? দেখেন 10 থেকে 9 হয়ে গেছে, 18 থেকে 19 হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি নেগেটিভ চার্জটা এদিক থেকে এদিকে আসছে, কিন্তু পজিটিভ চার্জটা এদিক থেকে এদিকে চলে গেছে। মনে হচ্ছে আসলে এখানে কোনো পজিটিভের আদান প্রদান হয় নাই, হয়েছে কি? নেগেটিভের আদান প্রদান। তার মানে এখানে
পজিটিভ মানে হচ্ছে ইলেকট্রনের ঘাটতি, নেগেটিভ মানে হচ্ছে ইলেকট্রনের বাড়তি। অর্থাৎ এখানে ঘটনাটা ঘটাবে ইলেকট্রন, ইলেকট্রন চলে গেলে হয়ে যাবে ঘাটতি, ইলেকট্রন এসে গেলে লাগবে হয় বাড়তি। অর্থাৎ ইলেকট্রন যদি চলে আসে তাহলে মাইনাস চার্জ বেড়ে যাবে, আর ইলেকট্রন চলে আসলে মানে ইলেকট্রন মনে করেন আমার কাছে আসছে, আমার কাছে মাইনাস চার্জ বেড়ে যাবে, অর্থাৎ ইলেকট্রনের বাড়তি। আর ইলেকট্রন আমার কাছ থেকে চলে গেলে তখন হয়ে যাবে ঘাটতি, অর্থাৎ পজিটিভ চার্জে পরিণত হবে। তার মানে আলটিমেটলি এখানে আদান প্রদান হচ্ছে ইলেকট্রন। সেই জন্য বলছি দেখেন, মনে করেন এখানে ঘটছে কি ইলেকট্রন এদিক থেকে এদিকে গেছে, কিন্তু মনে হচ্ছে প্লাস চার্জ এদিক থেকে এদিকে গেছে, এবং এটাই হবে কারেন্ট ফ্লো এর দিক, আর এটা হবে হচ্ছে ইলেকট্রন প্রবাহের দিক। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ ইলেকট্রনের যে দিক থেকে যেদিকে প্রবাহিত হবে তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে হবে। বুঝতে পারছি? এই যে প্লাস চার্জটা এদিক থেকে এদিকে গেছে মনে হচ্ছে না, কিন্তু আসলে প্লাস চার্জ যায় নাই, কিন্তু মনে হচ্ছে প্লাস চার্জ গেছে। তো ওই ডাইরেকশনটাই হচ্ছে তড়িৎ প্রবাহের দিক, আর তার উল্টাটা হচ্ছে ইলেকট্রন প্রবাহের দিক। আশা করি এবার বুঝতে পারছেন যে তড়িৎ প্রবাহের দিক আর ইলেকট্রন প্রবাহের দিক কেন পরস্পর বিপরীতমুখী। ওকে, এবার আমরা আমাদের পড়ায় ফেরত আসি। আমরা একটা লাইন দেখছি, সেটা কি তড়িৎ প্রবাহিত হবে কি হবে না। এতক্ষণ যেগুলো বলছি যদি সেগুলো আপনার মাথার উপর দিয়ে যায়, যারা বুঝতে পারছেন বুঝে নেবেন, আর যাদের এটা জানার ইচ্ছা নাই তারা ওই ব্যাখ্যাটা দেখার দরকার নাই, শুধু মনে রাখবেন তড়িৎ প্রবাহের দিক আর ইলেকট্রন প্রবাহের দিক পরস্পর বিপরীতমুখী। আপনাদের বইয়ে এই একটা লাইনই দেওয়া আছে, মনে করেন এই একটা লাইনই আপনারা মুখস্থ করে নেবেন, শেষ। যারা এতক্ষণ বুঝতে পারছেন বুঝছেন, আর যারা বুঝেন নাই তারা মাথা থেকে ফেলে দেন, তারা শুধু এই একটা লাইন মনে রাখেন যে তড়িৎ প্রবাহিত হবে কি হবে না সেটা নির্ভর করবে দুই বিন্দুর বিভব পার্থক্যের উপর। এখন কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে খেয়াল করেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হবে, অর্থাৎ এই দুইটার মধ্যে উচ্চ বিভব কোনটা? অবশ্যই এটা। তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে, অর্থাৎ তড়িৎ প্রবাহিত হবে এ থেকে বি এর দিকে। তাহলে ইলেকট্রন প্রবাহ কি হবে? উল্টাটা। এই দেখেন ইলেকট্রন প্রবাহ হচ্ছে বি থেকে এ এর দিকে। গেল 2 নম্বর পয়েন্টটা দেখলাম। এবার কথা হচ্ছে তড়িৎ প্রবাহিত কতক্ষণ পর্যন্ত হবে। মনে রাখবেন তড়িৎ প্রবাহিত হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত দুই বিন্দুর বিভব সমান হয়, অর্থাৎ বিভব পার্থক্য 0 হয়। এই যে দেখেন ওর 220 ওর 180, এই দুইজনকে যদি আমি পরিবাহী তার দ্বারা যুক্ত করি, এদের মধ্যে আধানের আদান প্রদান হইতে থাকবে। কেন হইতে থাকবে? এখন কথা হচ্ছে স্যার আধানের আদান প্রদান কেন হচ্ছে? আসলে আধানের আদান প্রদান হচ্ছে যাতে করে দুইজনের কি হয়ে যায়? বিভব সমান হয়ে যায়। দুইজনের বিভব সমান হয়ে গেলে বিভব পার্থক্য কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। অর্থাৎ এটা আর এটাকে স্পর্শ করাইলে বা পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ওদের মধ্যে আধানের আদান প্রদান হওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে দুইটার বিভব সমান হয়ে যাওয়া। অর্থাৎ এটা 220 থেকে কিছু অংশ কমে আসবে, আর এটা 180 থেকে কিছু অংশ বেড়ে যাবে, তারপর দুইটা মিলে সেম বিভবে পরিণত হবে, অর্থাৎ দুইজনের বিভব পার্থক্য 0 হয়ে যাবে। তাহলে আমরা 3টা পয়েন্ট মনে রাখবো। কি কি? তড়িৎ প্রবাহিত হবে কিনা তা নির্ভর করবে দুই বিন্দুর বিভব পার্থক্যের উপর, তারপর তড়িৎ প্রবাহিত হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, তারপর কতক্ষণ প্রবাহিত হবে? যতক্ষণ না পর্যন্ত দুই বিন্দুর বিভব সমান হয় অথবা বিভব পার্থক্য 0 হয়। তার মানে এখান থেকে এই পয়েন্টটা থেকে এই লাইনটা থেকে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, দুইটা আহিত বস্তুকে কখনো যদি পরীক্ষায় ছাড়ে বলে স্পর্শ করাই রেখে দাও, অথবা দুই হাতে স্পর্শ করায় দাও, অথবা একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করে দাও, এই কথাটা বলা মানে মনে রাখবেন দুইটা আহিত বস্তুই সেম বিভবে পরিণত হয়ে যাবে স্পর্শ করানোর পরে। দেখবো আমরা এরকম টাইপের কোশ্চেন দেখবো, দুইটা আহিত বস্তুকে স্পর্শ করায় রেখে দিলে কি ঘটবে কি? দুইটারই বিভব সমান হয়ে যাবে। কত হবে সেটা আমরা ক্যালকুলেশন করে পরে দেখবো, কিন্তু দুইজনের বিভব সমান হয়ে যাবে বা বিভব পার্থক্য 0 হয়ে যাবে। এইটুকু আমরা বুঝতে পারলাম। গেল। এরপরে আমি এখানে ছোট করে বক্সের মধ্যে একটা কথা লিখে দিছি। কি লিখছি এটা দেখা যায় কিনা? এই যে দেখেন, প্লাস মাইনাস নিয়ে ঝামেলা। এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি আপনাদের শত্রু হবে এই প্লাস মাইনাসটা। প্লাস মাইনাস চিহ্ন নিয়ে আপনাদের যত প্রকার ভুল হওয়ার হয় আর কি। এই চ্যাপ্টারের কোশ্চেন অত কঠিন হয় না, কিন্তু স্টুডেন্টরা প্লাস মাইনাস নিয়ে ঝামেলা লাগে কেন? কারণ এখানে আমরা একাধারে স্কেলার রাশি, ভেক্টর রাশি দুইটা নিয়ে কাজ করি। তো কোন সময় প্লাস মাইনাস দিয়ে কি বোঝানো হয় সেটা আমরা বুঝি না। আমি বলে দিচ্ছি, আপনারা জানেন, আমি এটা আশা করব আপনারা এটা জানেন, তবুও বলতেছি। ভেক্টর রাশির ক্ষেত্রে প্লাস মাইনাস দিয়ে বোঝানো হয় তার দিক। ভেক্টর রাশির ক্ষেত্রে প্লাস মাইনাস দিয়ে বোঝানো হয় তার দিক, আর স্কেলার রাশির ক্ষেত্রে প্লাস মাইনাস দিয়ে বোঝানো হয় তার মান। অর্থাৎ স্কেলার রাশির ক্ষেত্রে প্লাস মাইনাস বোঝানো হয় তার মান বোঝাতে। অর্থাৎ স্কেলার ক্ষেত্রে যদি মনে করেন কোন একটা স্কেলার মান বলি, সেখানে +10 আর -10 দুইটার মধ্যে কোনটা বড়? অবশ্যই +10 বড়। যদি স্কেলার রাশিতে মান বোঝানো হয় তখন +10 বড়, আর -10 কি? +10 এর চেয়ে ছোট। কিন্তু যদি এটা ভেক্টরের মধ্যে +10 -10 আসে, তখন +10 যেই দিকে ডাইরেকশনের হবে, -10 তার একদম অপোজিট বা 180 ডিগ্রি অপোজিট হবে। আর যদি কোনো প্লাস মাইনাস দিয়ে যদি কোনো কি বলে বৈশিষ্ট্য বোঝানো হয়, তখন আমরা সেটা দেখবো। যেমন আধানের ক্ষেত্রে প্লাস মাইনাস দিয়ে বোঝানো হয় যে প্লাস হচ্ছে ধনাত্মক চার্জ বেশি, মাইনাস হচ্ছে ঋণাত্মক চার্জ বেশি, এটাই, আর কিছুই না। সেগুলো আমরা দেখবো। তো এখানে কি লিখছি খেয়াল করেন,
প্লাস মাইনাস নিয়ে ঝামেলা, এটা আমরা কিভাবে সলভ করব? আমরা একটু পরে বা পরবর্তী ক্লাসগুলোতে যখন আমরা ম্যাথ করব বা ম্যাথ দেখাবো, সেখানে চিত্রে যদি আমরা ডাইরেকশন বসায় ফেলি, চিত্রের মধ্যেই যদি আমরা ডাইরেকশন বসায় ফেলি, তাহলে আমরা এই প্লাস মাইনাস আর বসাবো না। কারণ প্লাস মাইনাসটা আসবে কার জন্য? ভেক্টরের ক্ষেত্রে দেখবেন আমরা চিত্রের মধ্যে প্লাস মাইনাস ডাইরেকশন বসাবো যে যখন ভেক্টর রাশি নিয়ে কাজ করবো তখন, যেমন তড়িৎ বল, তড়িৎ প্রাবল্য, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। এগুলোকে নিয়ে যখন আমরা কাজ করবো তখন আমরা চিত্রের মধ্যেই ডাইরেকশন বসায় ফেলবো। আর চিত্রে ডাইরেকশন যখন বসাবো তখন আমরা আর ম্যাথে ক্যালকুলেশনের সময় প্লাস মাইনাস নিয়ে ঝামেলা করবো না, অর্থাৎ প্লাস মাইনাস আর বসাবো না। দুইবার বসালে কিন্তু ঝামেলা। প্লাস মাইনাসটা আসবে কার জন্য? ডাইরেকশনের জন্য। তাই আমি ডাইরেকশনে যদি কাউন্ট করে ফেলি তাহলে আর প্লাস মাইনাসের কোনো প্রয়োজন নাই। আমি এইভাবে করতে পছন্দ করি বেশিরভাগ ম্যাথ, যেগুলো প্লাস মাইনাস ক্যালকুলেশনে না এনে ডাইরেকশন ডাইরেক্ট চিত্রে নিয়ে আসতে পারি, আমরা সেভাবে করেই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে দেখবেন আমাদের ভুল হওয়ার চান্স খুবই কম হবে। ওকে, তাহলে আমরা যতটুকু দেখলাম এই পেজটা আপনারা একটু পজ করে 1 মিনিট 2 মিনিট একটু দেখে নেন, তারপর আমরা আমাদের পরবর্তী পার্টে যাব। ওকে, আশা করি দেখা শেষ। এবার আমরা যাই তড়িৎ বলে। আমি একদম সহজ ব্যাখ্যাগুলো দিচ্ছি না, জাস্ট আমি একটু দ্রুত আগাচ্ছি। তড়িৎ বল কাকে বলে সবাই জানেন। দুইটা আহিত বস্তুকে যদি আমরা কাছাকাছি রাখি, কাছাকাছি হোক দূরে হোক, আমরা দুইটা আহিত বস্তুকে যদি রাখি, তখন তাদের মধ্যে তার আধানের কারণে একজন আরেকজনকে কি করবে? আকর্ষণ বা বিকর্ষণ করে। এই আকর্ষণ বা বিকর্ষণ ঘটিত বা জনিত বলকে তড়িৎ বল বলছে। তো এখানে দেখালাম দুইটা আহিত বস্তু, একটা এ একটা বি, একটা চার্জ কিউ এ আর একটা চার্জ কিউ বি। তাদের ভর কেন্দ্র থেকে ভর কেন্দ্রের দূরত্ব, ভর কেন্দ্র কাকে বলে সেটা আমরা চতুর্থ অধ্যায়ে দেখছিলাম। ভর কেন্দ্র থেকে ভর কেন্দ্রের দূরত্ব হচ্ছে কি? সরলরৈখিক দূরত্ব হচ্ছে আর, স্মল আর। তো এই তড়িৎ বল রিলেটেড সূত্র দিয়েছেন কে? বিজ্ঞানী কুলম্ব। কুলম্বের সূত্রটা কি? বলছে দুইটা আহিত বস্তুর মধ্যকার ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বা তড়িৎ বলের মান আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক। মানে এই দুইটার মধ্যে যেই আকর্ষণ বা বিকর্ষণ বল হবে সেটাকে আমরা বলছি এফ, কোন কোন জায়গায় এফ সি বলে, কুলম্বের বল আর কি। যাই হোক, এফ সি বলে অনেক সময়, যাই হোক আমরা এফ বলতেছি। এই এফটা কি? আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক। এটা সমানুপাতিক চিহ্ন, ঠিক আছে? সমানুপাতিক চিহ্ন, এরকম করে একটা সমানুপাতিক চিহ্ন এখানে দেওয়া আছে। তার মানে এফটা আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক, কিউ এ আর কিউ বি এর গুণফলের সমানুপাতিক। তড়িৎ বলটা আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক। মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মানে এই এফটা তাদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল এদের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। দেখেই বোঝা যাচ্ছে এই বলটা কিন্তু যদি ওর জন্য ও এই বস্তুটাকে কত বলে আকর্ষণ করছে সেটা দেখাইতে চাই, তাহলে এই সরল রৈখিক বরাবর দেখাইতে হবে, সরল রৈখিক হবে, সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করবে। মানে ও ওকে টানলেও এই রেখা বরাবর টান দিবে, ধাক্কা দিলেও এই রেখা বরাবর ধাক্কা দিবে, অথবা ও ওকে টানলেও এই রেখা বরাবর টানবে, ধাক্কা দিলেও এই রেখা বরাবরই ধাক্কা দিয়ে বের করে দিবে, সেটাই বলা হয়েছে। এবার এই যে এখানে এই কথা, এখানে এই দুটো লেখা হয়েছে। এবার এই দুটোকে যদি কম্বাইন করি তখন এটা আসে। এবার সমানুপাতিক চিহ্নকে তুলে দিলে একটা কনস্ট্যান্ট আসে। এই কনস্ট্যান্টটাকে আপনাদের বইয়ে মেবি কে দিয়ে প্রকাশ করছে, কিন্তু আমি সি দিয়ে প্রকাশ করি। আপনাদের যা মন চায় আপনারা কে দিয়ে করলে কে দিয়ে করেন, সি দিয়ে বললে সি দিয়ে করেন। এই সিটাকে বলা হচ্ছে কুলম্বের ধ্রুবক। এবং সেটার মান কত আমরা জানি, 9 × 10⁹। একক কেমনে বের করব? একক বের করতে হলে এই কুলম্বকে এক সাইডে রেখে বাকিদেরকে এদিকে পক্ষান্তর করে দেন, করে দিলে ওর একক আসে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। মেইন কথা এই কুলম্বের ধ্রুবকের মান 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার বা কুলম্ব ইনভার্স 2 আর কি গেল। এখন এই যে আমাদের আসলে প্লাস মাইনাস জিনিসটা আসে কোত্থেকে? এই চ্যাপ্টারের মধ্যে প্লাস মাইনাস আসবে কোত্থেকে? আসলে প্লাস মাইনাস আসবে হচ্ছে এই যেখানে যেখানে আধান থাকবে সেখানে সেখানে প্লাস মাইনাসের ব্যাপার চলে আসে। কারণ আধান প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে। এখন এখানে যদি আমি আধানের প্লাস মাইনাস সহকারে সবকিছু বসাই ক্যালকুলেশন করি, করার পরে এই এফ এর চিহ্ন প্লাসও আসতে পারে মাইনাসও আসতে পারে। এফ এর চিহ্ন মনে রাখবেন তড়িৎ বলের ক্ষেত্রে এফ এর চিহ্ন প্লাস আসা মানে বিকর্ষণধর্মী, আর এফ এর চিহ্ন মাইনাস আসা মানে হচ্ছে আকর্ষণধর্মী। আপনারা তো জানেন বল একটা কি রাশি? ভেক্টর রাশি। তো তড়িৎ বল একটা ভেক্টর রাশি। তো তড়িৎ বল যেহেতু ভেক্টর রাশি, তো তড়িৎ বলের ক্ষেত্রে আমরা এই যে প্লাস আর মাইনাস দিয়ে এই জিনিসগুলো বুঝতেছি। প্লাস মানে আকর্ষণধর্মী, প্লাস মানে বিকর্ষণধর্মী, আর মাইনাস মানে আকর্ষণধর্মী। তো এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে দুইটা সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। অর্থাৎ এই কিউ এর চিহ্ন যদি প্লাস হয়, এই কিউ এর চিহ্ন যদি প্লাস হয়, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে। আবার যদি এইটাও মাইনাস হয়, এটাও যদি মাইনাস হয়, মাইনাসে মাইনাসেও প্লাস হয়ে যাবে। অর্থাৎ সমধর্মী পরস্পরকে বিকর্ষণ করবে। কিন্তু বিপরীতধর্মী হলে যে কোনো একটা প্লাস, ফর এক্সাম্পল এটা প্লাস ওইটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে দুইটা গুণ করে এফ এর চিহ্ন চলে আসবে মাইনাস, অর্থাৎ তখন হয়ে যাবে আকর্ষণধর্মী। বা উল্টাভাবে বললে এটা প্লাস ওইটা মাইনাস হলে তখনও প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ বলটা আকর্ষণধর্মী হয়ে যাবে। এখান থেকে আমরা বুঝতে পারতেছি সমধর্মী
চার্জিত বস্তু পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীতধর্মী চার্জিত বস্তু পরস্পরকে আকর্ষণ করে। ওকে, আমরা যখনই কোনো ম্যাথ স্লাইডে করাবো বা করানো থাকবে, যখনই আমরা দেখব সেখানে চিত্রের মধ্যে আমরা অ্যারো চিহ্ন দিয়ে দিছি, কোন দিকে বল ধাক্কা দিচ্ছে, কোন দিকে টানতেছে, কি হচ্ছে না হচ্ছে, তখন আমরা আর ক্যালকুলেশন করার সময় প্লাস মাইনাস আনবো না, অর্থাৎ আধানের প্লাস মাইনাস আমরা আর বসাবো না। কিন্তু যদি দেখি যে না নর্মালি ক্যালকুলেশন করে চলে যাচ্ছে, তখন সেখানে আমরা প্লাস মাইনাস সহকারে বসাবো। একদম সহজ একটা কোয়েশ্চেন নিলাম আমরা, দেখে বোঝা যাচ্ছে কোয়েশ্চেনে কি লেখা আছে। দেখেন কোয়েশ্চেনে লেখা আছে এ একটা আহিত বস্তু, এটার চার্জ এত, বি একটা আহিত বস্তু, এটার চার্জ এত, তাদের ভর কেন্দ্র টু ভর কেন্দ্র, মনে রাখতে হবে এটা কিন্তু ভর কেন্দ্র থেকে ভর কেন্দ্র হইতে হবে। যদি কখনো পরীক্ষায় আপনাকে এই পৃষ্ঠ থেকে এই পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব বলে, তখন তার সাথে এটার ব্যাসার্ধ যোগ করতে হবে, এটার ব্যাসার্ধ যোগ করতে হবে। মানে দুইটা বস্তুর ভর কেন্দ্র থেকে ভর কেন্দ্রের দূরত্বটাই হচ্ছে কি তাদের মধ্যবর্তী দূরত্ব। তো বলছে কি তড়িৎ বল কত নির্ণয় করো, একদমই সহজ, F = c qa qb / r²। সি এর মান বসালাম, কিউ এ, দেখেন এখানে কিন্তু কোনো অ্যারো চিহ্ন টিহ্ন দিই নাই, কারণ দিক টিক দেখাচ্ছি না, জাস্ট ওদের মধ্যে আকর্ষণধর্মী বল নাকি বিকর্ষণধর্মী বল সেটা আমরা নির্ণয় করার চেষ্টা করতেছি। তাহলে কি হবে, বসাই, সি বসাইলাম, কিউ এ বসালাম, কিউ বি মাইনাস সহকারে বসালাম, আর কত 100 সেন্টিমিটার, মিটারে নিতে হবে অবশ্যই, আমরা যেহেতু এসআই পদ্ধতিতে করতেছি সেজন্য মিটারে নিতে হবে। তাহলে এটাকে 100 সেন্টিমিটারকে 1 মিটারে নিলাম, ক্যালকুলেশন করে আসলো মাইনাস এত। তো মাইনাস দেখেই আমরা বুঝতে পারতেছি আকর্ষণধর্মী, এটা তো দেখেই বোঝা যাচ্ছে একটা প্লাস একটা মাইনাস, তো একটা একটাকে আকর্ষণ করবে, তো আকর্ষণধর্মী, তো ব্র্যাকেটে লিখে দিতে হবে, মাইনাস আসছে ব্র্যাকেটে লিখে দিতে হবে কি আকর্ষণধর্মী বল। বুঝতে পারছি, গেল, খুবই সহজ। একটু ভিডিওটা দরকার হলে পজ করে আপনারা একটু দেখেন ক্যালকুলেশন মিলে কিনা। ক্যালকুলেশন কখনো কখনো নাও মিলতে পারে, ক্যালকুলেটরে আমিও তো মানুষ, তো ক্যালকুলেটরে করার সময় কোনো না কোনো জায়গায় ভুল হতে পারে, কিন্তু আমি প্রসেসটা সেম দেখাইছি, আপনারা অ্যান্সার মিলিয়ে দেখবেন। যদি কোনো রকমের ত্রুটি থাকে তাহলে হচ্ছে জানাই দিবেন আর কি, যদি আমরা অফলাইন ক্লাসে আসি তখন আমাকে জানাই দিবেন যে স্লাইডে স্যার এই মানটা ভুল হয়েছে। যাই হোক, আপনারা করে দেখেন অ্যান্সার মিলে কিনা। ওকে, আশা করি দেখছেন। তো এখানে আসলে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন অনেক রকমের করা যায়, জাস্ট আপনারা প্রসেসগুলো জানলে বা ফর্মুলা জানা থাকলে বা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই পারার কথা। আমি প্রত্যেকটা চ্যাপ্টারে এমনভাবে পড়ানোর চেষ্টা করি যাতে করে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়, সেই কনসেপ্ট দিয়ে আপনাকে যেভাবে কোশ্চেন দেখ না কেন আপনি সলভ করতে পারেন। কারণ আমি আপনাকে গডবাদার কয়েকটা ম্যাথ মুখস্থ করাই দিয়ে চলে গেলাম, পরীক্ষায় সারা যে কোনোভাবে কোশ্চেন দিতে পারে, তো মুখস্থ করে গেলে আসলে কিন্তু কোনো কাজ হবে না। তাই আমি কনসেপচুয়ালি ব্যাখ্যা করার চেষ্টা করি যে কোনো কিছু, যাতে করে ওই কনসেপ্টটা দিয়ে আপনি কোশ্চেন ঘুরাই দিলেও আপনারা ওই কনসেপ্ট ফলো করে অ্যাপ্রোচটা করতে পারেন। এবার আসেন আমরা খুবই কমন টাইপের একটা কোশ্চেন আসি, যেটা আপনার এই চ্যাপ্টারের টেস্ট পেপার যদি আপনি খুলেন দেখবেন যে প্রতি 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা অন্তর অন্তর এরকম একটা দুইটা করে ম্যাথ আছে। কোশ্চেনটা দেখি, পুরো সলভ দেখার দরকার নাই, আগে কোশ্চেনটা দেখি কি বলছে। এই যে কোশ্চেন বলছে এটা +10 কুলম্ব চার্জে চার্জিত আর এটা +15 কুলম্ব চার্জে চার্জিত। আচ্ছা, কোনো সমস্যা নাই। মধ্যবর্তী দূরত্ব 100 সেন্টিমিটার, কোথায় ভর কেন্দ্র থেকে ভর কেন্দ্রের দূরত্ব কিন্তু। ওকে, বুঝতে পারছি। কোশ্চেন কি বলছে, এদের সংযোজক সরল রেখার কোন বিন্দুতে লব্ধি বল 0? এদের সংযোজক সরল রেখার কোন বিন্দুতে লব্ধি বল 0? অথবা সেম ভাবে এখানে কোশ্চেন করলো, এদের সংযোজক সরল রেখার কোন বিন্দুতে নিরপেক্ষ বিন্দু অবস্থিত? সেম কোশ্চেন বলছে কি, এদের সংযোজক সরল রেখার এমন একটা বিন্দু বের করো যে বিন্দুতে লব্ধি বল 0। লব্ধি বল 0 মানে হচ্ছে ও ওই বিন্দুতে একটা বল দিবে, কোন একটা চার্জিত বস্তুকে রাখলে আর কি, ও ওই বিন্দুতে আরেকটা বল দিবে, দুইজনের বল, দুইটা আহিত বস্তুর বল একটা একটাকে নাই করে দিবে, মানে লব্ধি বল 0 হয়ে যাবে। কিরকম, এই যে মনে করেন এই একটা বস্তুর উপর যদি দুইটা বল ক্রিয়া করে দুইজনের, তাহলে যদি সে স্থির হয়ে যায়, মানে দুইজনের বল একজন একজনকে নালিফাই করে ফেলতেছে, তখন আমরা সেই জায়গায় বলবো লব্ধি বল 0, অর্থাৎ দুইজনের বলের ক্রিয়ায় যে নেট বল পাওয়া যাবে সেটা 0। নিচের কোশ্চেনটা, এই কোশ্চেনটা আসলে নিরপেক্ষ বিন্দু এখানে না বলে এটা প্রাবল্যতা দেওয়া উচিত ছিল, তবু আমি এখানে বলে দিচ্ছি নিরপেক্ষ বিন্দু মানে কি। নিরপেক্ষ বিন্দু মানে বুঝাইতে চাচ্ছে যে ওই বিন্দুতে আপনি কোনো একটা আহিত বস্তুকে স্থাপন করলে সে কোনো বল অনুভব করবে না। তো এটা তো বুঝাই যাচ্ছে দুইজনের বল একজন একজনকে যেহেতু নাই করে দিচ্ছে, অর্থাৎ ওই অবস্থানে আপনি যাকেই বসান না কেন, আপনি এসে বসে গেলেও কোনো ঝামেলা হবে না। অর্থাৎ যাই বসান না কেন আপনি এসে বসলে, যদিও আপনার কথা বাদ দিই কারণ আপনি আহিত বস্তু নাও হতে পারেন, কিন্তু আমরা আহিত বস্তুকে যদি বলি, অন্য বস্তুকে বসাইলে তো সেটা অন্য হিসাব, কিন্তু আমরা আহিত একটা বস্তুকেও যদি ওখানে স্থাপন করি তাও সেটা কোনো বল অনুভব করবে না, কারণ সেই জায়গায় তো লব্ধি বল 0। ওকে, এবার আসেন এই ম্যাথটা আমরা কিভাবে করব। এটা আর এটা সমধর্মী, দেখে বোঝা যাচ্ছে দুইটাই প্লাস, তাই আমরা টাইটেল দিলাম সমধর্মী চার্জিত বস্তু, মানে সেম ধর্মী চার্জিত বস্তু।
এবার একটু খেয়াল করেন, আমি চিত্রটাকে এখানে নিয়ে আসলাম, এখানে এটা পুরোটা এখন দেখার দরকার নাই, আপাতত এই চিত্রটাতেই দেখি। এখানে না দেখাই আমি, এই যে এই চিত্রটা এখানে নিয়ে আসি, এখান থেকে একটু কথাবার্তা বলি, একটু মনোযোগ দেন সবাই। এটা যদি এখানে বাঁকা মনে হচ্ছে, এটা আসলে বাঁকা না, এটা একদম সরলরেখিক একটা, মানে একদম এই সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত একদম একটা সরল রেখা। এবার খেয়াল করেন, এই সংযোজক সরলরেখার কোন বিন্দুতে আমরা বললাম নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। নিরপেক্ষ বিন্দু না বলি, নিরপেক্ষ বিন্দু তড়িৎ প্রাবল্যের সময় ইউজ করব, বলবো এমন একটা বিন্দু বের করতে হবে যেখানে লব্ধি বল শূন্য। আচ্ছা, এখন কথা হচ্ছে, আপনি বলতে পারেন স্যার কার উপর লব্ধি বল শূন্য? আপনি তো আমাকে কোনো কথাই বলেন নাই যে 10 কুলম নাকি 20 কুলম, মানে এখানের মধ্যে যে আমি একটা আহিত বস্তু বসাবো, সেই আহিত বস্তুর চার্জ তো আপনি আমাকে বলেন নাই। মনে রাখবেন, পরীক্ষায় যদি আপনাকে বলে দেয় যে এই সরল রেখার কোন বিন্দুতে আমি একটা ফর এক্সাম্পল 100 কুলম বা 200 কুলম বা -400 কুলম আহিত বস্তুকে বসালে লব্ধি বল শূন্য পাওয়া যাবে, এরকম যদি বলে দেয়, মানে এখানে যে চার্জটাকে বসাতে হবে সেই চার্জের মান যদি স্যাররা বলে দেয়, তাহলে আমরা সেই চার্জ বসাই ক্যালকুলেশন করব, বা সেই চার্জ বসাই আমরা দেখব ডাইরেকশন। কিন্তু যদি না বলে, তাহলে আমরা এখানে একটা চার্জকে আনবো, সেই চার্জকে বলা হয় টেস্ট চার্জ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবেন, এটাকে বলা হয় টেস্ট চার্জ। টেস্ট চার্জ কি মনে রাখবেন, +1 কুলম চার্জকে, মানে একক ধনাত্মক আধানকে টেস্ট চার্জ বলা হয়। এইচএসসিতে যখন যাবেন তখন দেখবেন আপনার কলেজের টিচাররা বারবার বলবে টেস্ট চার্জকে নাও, টেস্ট চার্জকে নাও। টেস্ট চার্জ মানে হচ্ছে +1 কুলম। যখন কোনো আধানের কথা বলা নাই, তখন আমরা টেস্ট চার্জকে এনে টেস্ট করব। টেস্ট করার পরে এরপরে যদি আমাকে কোনো একটা চার্জ দিয়ে দেয়, সেটাকে সেখানে বসাবো। আপাতত যেহেতু আমাকে কিছুই বলে নাই, আমি টেস্ট চার্জ দিয়ে টেস্ট করব। যখন আপনাকে পরীক্ষায় কোনো চার্জের কথাই বলবে না, আপনি জাস্ট টেস্ট চার্জ বসে ডাইরেকশন দেখা শুরু করবেন, সেমই অ্যান্সার আসবে। ডাইরেকশন, টেস্ট চার্জটাকে কেন নিব? টেস্ট চার্জটাকে আমরা ডাইরেকশন বের করার জন্য নিব বিশেষ করে। এই যে দেখেন, এবার আমি একটু ডাইরেকশন নেওয়ার জন্য নিই। এবার আমরা আমাদের পড়ায় ফেরত আসি। আমরা যে বলতেছি এখানে একটা বিন্দু পাবো, এমন একটা বিন্দু যে বিন্দুতে ও দুইজনই বল দিবে, কিন্তু একজনকে নাই করে দিবে। তাহলে আমাকে একটু দেখি বলেন, মনে করি আমি এইটা একটা বস্তু, এই বস্তুর উপর যদি দুইটা বল প্রয়োগ করি, বা আমরা দুইজন এই বস্তুটার উপর বল প্রয়োগ করব, বস্তুটা লব্ধি বল শূন্য কখন হবে? প্রথম কথা, দুইজনের বল পরস্পর বিপরীতমুখী হতে হবে। এটার কোনো কনফিউশন আছে কি? দুইজনের বল পরস্পরের বিপরীতমুখী হতে হবে। আমি যদি এটাকে এইদিকে টানি, এটাকে স্থির রাখতে হলে আরেকজনের বল কোন দিকে দিতে হবে? একদম ওর বিপরীত দিকে দিতে হবে, কোনো কথা নাই। এটাকে যদি বলি আমি F1, এটাকে বলতে হবে F2। একজনের বিপরীতমুখী হইতে হবে। প্রথম কথা হচ্ছে একজনের বিপরীতমুখী হইতে হবে। এবং দ্বিতীয় কন্ডিশন কি? শুধু বিপরীতমুখী হইলেই হবে? যদি কোনো একদিকেরটা বেশি হয় তখন সেদিকে চলে যাবে না? তার মানে স্থির রাখতে হলে বা লব্ধি বল শূন্য পাইতে হলে একজনের বিপরীতমুখী হতে হবে, এবং দুইটার মান কি হতে হবে? সমান হতে হবে। অর্থাৎ এই F1 আর F2 এর মান সমান হতে হবে। বুঝতে পারছি? অর্থাৎ কোন একটা বস্তুর উপর যদি দুইটা বল ক্রিয়া করে, দুইটা বলের মানও সমান হতে হবে, এবং তারা একজন আরেকজনের পরস্পর বিপরীতমুখী হতে হবে। তার মানে আমরা এখানে যখন টেস্ট করব, আমরা টেস্ট চার্জকে বসাবো, বসাই দেখবো যে ওর বল আর ওর বল পরস্পর বিপরীতমুখী আছে কিনা। যদি বিপরীতমুখী পাই, তাহলে ওই অঞ্চলটার মধ্যে এমন একটা বিন্দু পাবো যেই বিন্দুতে দুইজনের বল পরস্পর সমান। তার মানে আমার মেইন কন্ডিশন হচ্ছে বলের মানও সমান হতে হবে, তবে দিক হতে হবে বিপরীত। এখন দিক বিপরীত হয় কি হয় না সেটা আমরা কেমনে দেখবো? এবার দেখেন, মনে করি এখানে কোন একটা বিন্দু নিলাম, সে ফর এক্সাম্পল আমি এখানে কোন একটা বিন্দু নিলাম, মনে করেন এই একটা বিন্দু পাইছি, কথার কথা মনে করি এই একটা বিন্দু আমি পাইছি। সেখানে আমি কাকে বসাবো? সেখানে আমরা কাকে বসাবো? বসাবো আমরা টেস্ট চার্জকে, মানে +1 কুলম চার্জকে। খুব খেয়াল করেন, +1 কুলম চার্জকে আমরা বসাবো। বল চিন্তা করতেছি যে আমরা +1 কুলম চার্জকে বসাবো। এবার দেখবো এটাকে কোন দিকে বল দেই, এটাকে কোন দিকে বল দেই। বল দেই পরস্পর বিপরীতমুখী হইলেই ওই অঞ্চলটা আমার জন্য গ্রহণযোগ্য। যদি বিপরীতমুখী না হয়, তাহলে জীবনেও আমার জন্য গ্রহণযোগ্য হবে না। কেন? কারণ দুইটা বল যদি একই দিকে হয়, দুইজনের মান যাই হোক না কেন, কখনোই লব্ধি বল শূন্য হবে না। দুইটা বল যদি একই দিকে হয়, এইদিকে হোক অথবা এইদিকে হোক, কখনোই শূন্য হবে না। যদি বিপরীতমুখী হয় এবং দুইজনের মান সমান হয়, তখন আমরা বলতে পারবো লব্ধি বল 0 হবে। ওকে, তাহলে আমরা দেখি এই প্লাস চার্জকে কি করবে? এটা A এর জন্য বল পাবো FA, B এর জন্য বল পাবো FB। একটাতে একটু সুন্দর করে দেখাচ্ছি, এরপরের গুলোতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এই যে দেখেন, এই প্লাস চার্জটা এই প্লাসকে কি করবে? প্লাসকে বিকর্ষণ করে। তাহলে আমরা কালার মিলাই দিচ্ছি, এইটাকে বিকর্ষণ করবে। অর্থাৎ এই বিন্দুতে
ও কি করবে, ধাক্কা দিবে, তার মানে এফ এ এইদিকে পাই গেলাম ডাইরেকশন। দেখেন আমরা কিন্তু চিত্র থেকে ডাইরেকশন নেওয়া শুরু করে ফেলছি অলরেডি। তার মানে আমরা ম্যাথ যখন ক্যালকুলেশন করবো তখন আমরা আর প্লাস মাইনাস দিয়ে আধানের প্লাস মাইনাস নিয়ে কোনো টেনশন করব না। বুঝতে পারছি? মানে প্লাস মাইনাস বসাবো কিনা এই জিনিসটা যে বলছিলাম শুরুতে, সেটা কিসের প্লাস মাইনাস বসাবো না, যে আধানের প্লাস মাইনাস। আধানের প্লাস আমরা যখন চিত্রে ডাইরেকশন নিয়ে কাজ করা শুরু করবো তখন আমরা আর আধানের প্লাস মাইনাস ক্যালকুলেশনে বসাবো না, একটু পরে ক্যালকুলেশনে যখন যাবো তখন দেখতে পাবো। এবার খেয়াল করেন, এফ এ পাই গেলাম। এবার আসেন এফ বি। এই প্লাসকে কি করবে, তাও বিকর্ষণ করবে। তার মানে সেটা কোন দিকে, সেটা এই দিকে এফ বি, অর্থাৎ এই বিন্দুতে পরস্পর বিপরীতমুখী বল পাইছি। তার মানে এই জোনটা আমার জন্য গ্রহণযোগ্য, এই জোনটা মানে এই মাঝের জোনটা আমার জন্য গ্রহণযোগ্য। এবার ধরে নেই এই বিন্দুটার অবস্থান এখান থেকে কতটুকু দূরে, এখান থেকে এক্স পরিমাণ দূরে ধরে নিই, এটা এক্স পরিমাণ দূরে। তাহলে এখান থেকে কত দূর হবে, এখান থেকে কত দূর হবে, 100 না 1 মিটার আর কি, 1 মাইনাস এক্স গেল। এবার আমার কন্ডিশন কি হবে, যেহেতু পরস্পর বিপরীতমুখী হয়েছে, যদি এফ এ এর মান এফ বি এর সমান হয়ে যায় তখনই লব্ধি বল 0 হয়ে যাবে। বুঝতে পারছি? কারণ ওরা পরস্পর বিপরীতমুখী আছে, যদি দুইজনের মান সমান হয়ে যায় তার মানে এই অবস্থানে আমি +1 কুলম্ব চার্জকে বসালে সে কোনো বল অনুভব করবে না। এখন আপনি বলতে পারেন, স্যার আপনি +1 কুলম্ব কেন বসাইছেন, অন্য চার্জ বসালে কি হইতো, অন্য চার্জ বসালে কোনো সমস্যা হইতো না। এবার +1 না বসে আপনি যে কোনো একটা চার্জ কিউ বসাই দেন, সেম ঘটনাই ঘটবে। মনে করেন কিউ এর মান, কথার কথা কিউ এর মান কত, এখানে +1 না বসাইলে আমি বসাইলাম কিউ কত, মনে করি -20 কুলম্ব। তাহলে দেখেন এই প্লাসটা এই মাইনাসকে কি করবে, আকর্ষণ করবে, তখন এফ এ এর ডাইরেকশন এদিকে হবে। আবার এই প্লাসটা এই মাইনাসকে কি করবে, তাও আকর্ষণ করবে, তখন এফ বি এর ডাইরেকশন এদিকে। তার মানে দুইটা বল ঠিকই পরস্পর বিপরীতমুখী হচ্ছে। মানে আপনি টেস্ট চার্জ দিয়ে করলেও যেরকম পরস্পর বিপরীতমুখী ডাইরেকশন পাবেন, অন্য আধান দিয়ে বসাইলেও সেই পরস্পর বিপরীতমুখী ডাইরেকশন পাবেন। যদিও এখানে অন্য আধানটা এখানে লাগবেই না, ক্যালকুলেশনে কাটাকাটি চলে যাবে উভয় পাশে, দেখবেন। বুঝতে পারছি? এই যে এতক্ষণ যে কথাগুলো আমি বুঝাইছি সেটা সুন্দর করে আমাদের স্লাইডের মধ্যেই করা আছে। এই যে দেখেন, এতক্ষণ যে সব জিনিস আমি বুঝাইছিলাম সেই জিনিসটাই আমাদের এখানে স্লাইডের মধ্যে করা আছে। এই যে দেখেন, ধরে নিলাম এই জোনে, এটা আপনাদের এখানে দেখা যাচ্ছে আশা করি, হ্যাঁ দেখা যাচ্ছে। এখানে আমরা +1 কুলম্ব চার্জ বসাই আগে টেস্ট করতেছি, যেহেতু কিছু বলা নাই। যদি পরীক্ষায় বলে দেয় যে -20 কুলম্ব কে বসাও, তখন আমরা -20 কুলম্ব কে বসাই টেস্ট করব বলের ক্ষেত্রে, তড়িৎ বলের ক্ষেত্রে। যেহেতু এখানে কিছুই বলা নাই তাই আমরা আগে সেখানে +1 কুলম্ব বসাইছি, পরবর্তীতে সেখানে আমরা কাকে বসাবো, যখন একটা চার্জ কিউ কে বসাবো, যেহেতু মান দেওয়া নাই আমি জাস্ট বলবো কিউ, কারণ কিউটা অটোমেটিক কাটাকাটি চলে যাবে। কিউ এর মান যাই হোক না কেন কিউ অটোমেটিক দুই পাশে কাটাকাটি চলে যাবে। একটু পরে দেখবেন কন্ডিশন যখন বসাবো ক্যালকুলেশনের মধ্যে দুই পাশেই এই বাইরে থেকে যে চার্জটাকে বসাবো সেটা অটোমেটিক কাটাকাটি চলে যাবে। তাই এটা নিয়ে কোনো টেনশন করারই দরকার নাই। এবং এইটা একটা ভালো করে পড়লে এর পরবর্তী অনেকগুলো ম্যাথই পারবেন ইনশাআল্লাহ। দেখেন এই যে +1 কুলম্ব, এই প্লাসকে এই প্লাস টানবে, তার মানে কি, সরি এই প্লাসকে এই প্লাস ধাক্কা দিবে। এই যে দেখেন এফ এ, আবার এই প্লাসকে এই প্লাস ধাক্কা দিবে, এই দেখেন এফ বি, পরস্পর বিপরীতমুখী, তার মানে হচ্ছে আমার জন্য গ্রহণযোগ্য। এবার ধরে নিই এই অবস্থানটা হচ্ছে এখান থেকে এক্স পরিমাণ দূরে, তাহলে এটা কত হবে 1 মাইনাস এক্স। এবার সেখানে আমি কাকে বসাবো, কিউ কে বসাবো। বসাইলে আমার কন্ডিশন হচ্ছে এফ এ ইজ ইকুয়ালস টু এফ বি। এখন আমি আর আধানের কোনো প্লাস মাইনাসকে নিব না, অনলি আধানের মানকে নিব, কারণ আমরা ডাইরেকশন নিয়ে ফেলছি চিত্রের মধ্যে। এই যে ডাইরেকশন নিয়ে ফেলছি চিত্রের মধ্যে। ওকে, শুরু করি আমরা। এফ এ ইজ ইকুয়ালস টু কি, এফ এ মানে হচ্ছে এই আহিত বস্তুটা এই কিউ চার্জকে কত বল দিচ্ছে সেটা কত হবে, সেটা আমরা জানি। এফ এ ইজ ইকুয়ালস টু হবে সি ইনটু কিউ এ ইনটু কিউ ডিভাইডেড বাই এক্স স্কয়ার, মানে আর এ স্কয়ার কি, এইটা কারণ ওই বিন্দুতে আমি কিউ কে বসাইছি। এটা হচ্ছে এফ এ। এবার এফ বি কত হবে, এফ বি হবে কি সি ইনটু কিউ বি ইনটু এই কিউ বিটা কিউ কে কত বল দিচ্ছে এত, ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব কত, এই যে এটা 1 মাইনাস এক্স হোল স্কয়ার। এবার এই এফ এ আর এফ বি পরস্পর সমান, সেটাই আমরা এখানে বসাইছি। দেখেন এফ এ এফ বি সমান, দুই পাশে সি সি কাটা গেছে, দেখেন দুই পাশে কিউ কিউ কাটা গেছে, মানে এই কিউটা দুই পাশেই আছে যেহেতু কাটাকাটি চলে যায়। সেজন্য বলছি এত টেনশন করার দরকার নাই। এখানে যাকে বসাইতে বলে সেটা যেই হোক না কেন অটোমেটিক ক্যালকুলেশনে কাটাকাটি চলে যাবে। এবার দেখেন এখানে আর এ দিয়ে বুঝাইছি এক্স, আর বি দিয়ে বুঝাইছি 1 মাইনাস এক্স, সেটা পরে বসাইলাম। এবার দেখেন কিউ বি বাই কিউ এ অনলি মান বসাইছি, যদি এখানে দুইটাই প্লাস, যদিও একটা মাইনাস থাকলেও যদি এখানে মাইনাস থাকতো বা মানে প্লাস না হয়ে দুইটাই যদি মাইনাস হইতো তখন সেম ঘটনাই ঘটতো। এখানে জাস্ট আমরা মাইনাস মানে চিহ্নগুলোকে আর বসাবো না, এখানে অনলি মান বসাবো। এই দেখেন 15/10, অনলি মান বসাইছি 15, অনলি মান বসাইছি 10, ক্যালকুলেশন করলাম। এবার এটাকে সলভ করা এটা আমার উদ্দেশ্য না, এটা আপনারা করে ফেলতে পারবেন। এটাকে বর্গমূল করে পক্ষান্তর করে এক্স এর মান বের করে ফেলছে। এক্স এর মান কত আসে দেখেন, এক্স এর মান আসছে হচ্ছে 0.45 মিটার।
মানে 45 সেন্টিমিটার। কার থেকে? এক্সট্রা কোথা থেকে? এক্সট্রা হচ্ছে এ হতে 45 সেন্টিমিটার। তাহলে বি হতে কত হবে? 100 - 45 বা 1 - 0.45 কত হয়? 0.55 বা 55 সেন্টিমিটার। তার মানে এ থেকে 45 সেন্টিমিটার এবং বি থেকে 55 সেন্টিমিটার দূরে নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। এই যে এখানের মধ্যে এই কথাগুলো এখানে কি লিখছি দেখেন, ওই যে আমি যেটা বলছিলাম, প্রশ্নে যদি কোনো চার্জ কিউ এর মান বলে দেয়, সে ফর এক্সাম্পল বলছে যে এদের সংযোগ সরলরেখার কোন বিন্দুতে -100 কুলম্ব চার্জকে স্থাপন করলে লব্ধি বল শূন্য হবে, এরকম টাইপের কথা যখন বলবে তখন আমরা ডাইরেক্ট ওই চার্জটাকে বসাইয়ে দিক বের করব। মানে তখন আমরা +1 কে আর বসাবো না এই ম্যাথের জন্য, তড়িৎ বলের ক্ষেত্রে +1 কে আর বসাবো না, আমরা জাস্ট ওই চার্জকে বসাইয়ে ডাইরেকশন বের করে ফেলবো। কিন্তু যদি এটা না বলে তখন আর যদি কিছু বলা না থাকে মানে এটার মতো, তবে টেস্ট চার্জ বসাবো। টেস্ট চার্জ বসাই আগে দিক বের করব। দিক বের করে তারপর ওইখানে কিউ, এই যে এখানে মতো আর কি, আগে দিক বের করে বুঝে নিছি, তারপর যে কোনো কিউকে বসাই দিছি, কিউটা কাটাকাটি গিয়ে অটোমেটিক চলে গেছে। এই যে তারপর যে কোনো কিউকে বসায় বিবেচনা করব, শেষ। এখন আপনি বলতে পারেন স্যার এটা তো আপনি দুইটা আহিত বস্তু প্লাস চার্জ তাই না, যদি স্যার এটা মাইনাস হইতো, এটা যদি -10 এটাও -15 হতো, একদম সেম ঘটনাই ঘটতো। দেখেন এখানেও -10 এখানে -15, তাহলে দেখেন এই মাইনাসটা প্লাসকে কি করবে? টানবে। এই মাইনাসটা এই প্লাসকে কি করবে? টানবে। তখনও দেখেন বিপরীতমুখী, মানে আমার কন্ডিশন হচ্ছে যে দুইটা বিপরীতমুখী বল পাইতে হবে, তাহলে অ্যাকসেপ্টেড। তার মানে তখনও আমার জন্য এই জোনটা অ্যাকসেপ্টেবল, মানে এদের সংযোজক সরল রেখার মাঝে এই জায়গাটা আমার জন্য অ্যাকসেপ্টেবল। তার মানে মনে রাখবেন, সমধর্মী যখন চার্জিত বস্তু হবে তখন তাদের নিরপেক্ষ বিন্দু বা লব্ধি বল শূন্য এমন কোনো বিন্দু পাওয়া যাবে যে তাদের সংযোজক সরলরেখার মাঝে কোথাও, বুঝতে পারছি? গেল মাঝে কোথাও পাওয়া যাবে, এই যে মাঝে কোথাও পাইছি, দুইটা সমধর্মী যদি হয়। এই ভিডিওটা একটু আপনারা পজ করবেন, পজ করে এই পুরো ম্যাথটা একটু নিজেরা করবেন আর মিলানোর চেষ্টা করবেন, তারপর আমরা এরপরের ম্যাথে যাব। ওকে, আশা করি এটা আপনারা দেখে ফেলছেন বা করে নিছেন। এবার আমরা সেম টাইপের আরেকটা কোশ্চেনে যাই। সবকিছুই সেম, শুধু একটা চেঞ্জ করে দিছি। কি করছি দেখেন তো, একটাকে মাইনাস করে দিচ্ছি, মানে বিপরীতধর্মী চার্জ দিয়ে দিলাম। এতক্ষণ ছিল দুইটাই সমধর্মী, এখন হচ্ছে বিপরীতধর্মী। এই যে লিখে দিলাম বিপরীতধর্মী চার্জিত বস্তুর ক্ষেত্রে। আচ্ছা সেম, আচ্ছা এখানে না দেখাই, আমরা ওখানে চলে যাই, আমাদের এখানে চলে যাই। দেখি এবার বিপরীতধর্মী চার্জিত বস্তু নিছি। এবার আমরা আবার আগের মতো করে করি, সেম কোশ্চেন কিন্তু সেম। এদের সংযোজক সরলরেখার কোন বিন্দুতে নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে, অথবা সংযোজক সরলরেখার কোন বিন্দুতে কোন একটা আহিত বস্তুকে স্থাপন করলে লব্ধি বল শূন্য পাওয়া যাবে, কোন একটা আহিত বস্তু, সেটা যাই হোক। আমরা যেহেতু এখানে বলা নেই, তাহলে আমরা কাকে বসাবো? আগে +1 কুলম্ব চার্জকে বসাবো, ঠিক আছে? ওকে, আগে +1 কুলম্ব চার্জকে বসাবো। বসাই, দেখি মাঝের জোনটা দেখি। মাঝের জোনে আমি মনে করি এই জায়গায় এখানে কাকে বসাবো? +1 কুলম্ব চার্জকে। যেহেতু কারো কথা বলা নাই তাই আমি +1 কে বসাবো। দেখি এই প্লাসকে কি করবে একটু দেখেন তো। এই প্লাসকে বিকর্ষণ করবে, ধাক্কা দিবে, মানে ডাইরেকশনটা এই দিকে, FA ডাইরেকশন এই দিকে। ওকে, আবার এই মাইনাস এই প্লাসকে কি করবে? আকর্ষণ করবে, তার মানে সেটা কি টান দিবে, তার মানে সেই ডাইরেকশনটা এইদিকে F। দেখেন তো দুইটা ডাইরেকশন বিপরীত দিকে নাকি একই দিকে? একই দিকে। তাহলে কি এখানে জীবনেও লব্ধি বল শূন্য হওয়ার কোনো চান্স আছে? লব্ধি বল শূন্য হওয়ার কোনো চান্সই নাই এখানে, বুঝতে পারছি? তার মানে এই মাঝের জোনটা আমার এই ম্যাথের ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল না, এখানে কোনো নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে না, মানে এই যে এর মাঝের জায়গাটাতে কোনো নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে না। তাহলে এবার জায়গা বাকি আছে কোথায়? ওই যে এই রেখাটাকে যদি আমরা এদিকে এক্সটেন্ড করে দিই, এদিকে আর এদিকে, মানে সংযোজক সরল রেখার উপর ঠিক আছে, কিন্তু মাঝে না, দুই সাইডে। দুই সাইডে কোন দিকে হইতে পারে দেখি, কোন দিকে হতে পারে? এদিকে হতে পারে, এদিকে হতে পারে, যে কোনো একদিক থেকে শুরু করি। মনে করি এইদিকে, এখানে বসাই। এখানে মনে করেন কোন একটা বিন্দু পাইছি, সেখানে কাকে বসাবো? +1 কুলম্ব চার্জকে বসাবো। কাকে বসাবো? +1 কুলম্ব চার্জ। দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যাচ্ছে, +1 কুলম্ব চার্জকে বসাবো। এবার দেখি ডাইরেকশন নিয়ে আমরা, এই প্লাস কি করবে? ধাক্কা দিবে, তার মানে কোন দিকে? বাইরের দিকে। ধাক্কা দেওয়া মানে বাইরের দিকে, টান আকর্ষণ করা মানে নিচের দিকে। তাহলে ও ধাক্কা দিবে কোন দিকে? এইদিকে। তার মানে সেটা ডাইরেকশন আমি কালার মিলে দিচ্ছি, সেটা ডাইরেকশন হচ্ছে এইদিকে, FA। এটা হচ্ছে FA। এবার এই মাইনাসটা এই প্লাসকে কি করবে? আকর্ষণ করবে, মানে টান দিবে। তাহলে সেটা কোন দিকে? সেটা হচ্ছে
এই দিকে FB। ওকে, তাহলে দেখেন এবার কিন্তু একটা জিনিস পাই গেছি আমরা। কি পাইছি আসলে আমরা পাইলাম দুইটা পরস্পর বিপরীতমুখী, তার মানে এই জোনটা আমার জন্য অ্যাকসেপ্টেবল। এখন আপনি বলতে পারেন স্যার আপনি ওই দিক থেকে শুরু করছেন কেন, এটা কি দোষ করছে, এটাতে একটু দেখান। আচ্ছা, এটাতেও দেখাচ্ছি। আমার জন্য এই জোনটা কিন্তু অ্যাকসেপ্টেবল। এবার এখানে মনে করি আমরা টেস্ট করতেছি, কাকে বসাবো? +1 কুলম্ব চার্জকে, সমস্যা নেই। ওকে, এবার দেখেন এই প্লাসটা এই প্লাসকে কি করবে? বিকর্ষণ করবে, মানে ধাক্কা দিবে, এদিকে ধাক্কা দিবে, ধাক্কা দিচ্ছে। এই যে দেখেন এটা হচ্ছে FA, এটা হচ্ছে FA। আবার এই মাইনাসটা এই প্লাসকে কি করবে? আকর্ষণ করবে, মানে টান দিবে, ওইদিকে টান দিবে। এই যে টান দিচ্ছে FB। এবারও দেখেন এখানেও কি দুইটা পরস্পর বিপরীতমুখী পাওয়া গেছে, তার মানে এই জায়গাটাও আমার জন্য কি অ্যাকসেপ্টেবল। এখন আপনি বলতে পারেন স্যার এটাও অ্যাকসেপ্টেবল, এটাও অ্যাকসেপ্টেবল, কোনটা হবে? মনে রাখবেন, যখনই বিপরীতধর্মী চার্জিত বস্তু হবে তখন নিরপেক্ষ বিন্দু বা লব্ধিবল শূন্য মাঝে না হয়ে দুই সাইডে যে কোনো সাইডে হইতে পারে। এখন কোন সাইডে হবে? মনে রাখবেন যেই দিকে আধানের পরিমাণ কম সেদিকে হবে। আবার বলতেছি, যেই দিকে আধানের পরিমাণ কম সেদিকে হবে। বুঝতে পারছি? যেদিকে আধানের পরিমাণ কম সেদিকে নিরপেক্ষ বিন্দু হবে। এখন আপনি বলতে পারেন স্যার তাইলে দেখি বলেন তো +10 আর -15 এই দুইটার মধ্যে আধানের পরিমাণ কোনটা কম? অনেকেই ভুল করে ফেলছেন আমি জানি, অনেকেই মনে করছেন স্যার -15 তো আধানের পরিমাণ কম, মাইনাস যেহেতু। বলে দিই আমি, আধানের ক্ষেত্রে শুরুতে বলছিলাম আধানের ক্ষেত্রে প্লাস মাইনাস দিয়ে তাদের পরিমাণ বোঝানো হয় না, বোঝানো হয় তাদের বৈশিষ্ট্য বা প্রকৃতি। প্লাস চার্জ দিয়ে বোঝানো হচ্ছে ধনাত্মক চার্জ, মাইনাস চার্জ দিয়ে বোঝানো হচ্ছে ঋণাত্মক চার্জ। প্লাস চার্জ মানে হচ্ছে +10 মানে হচ্ছে ধনাত্মক চার্জ বেশি, বা ধনাত্মক চার্জ কথাটা মনে করেন এক কুলম্বকে একটা চার্জ বলতেছি, তাহলে +10 মানে হচ্ছে 10টা ধনাত্মক চার্জ, আর -15 মানে হচ্ছে 15টা ঋণাত্মক চার্জ। তার মানে পরিমাণ কোনটার বেশি? অবশ্যই 15 এর বেশি। আধানের ক্ষেত্রে প্লাস মাইনাস দিয়ে কোনো মান বোঝানো হয় না, প্লাস মাইনাস দিয়ে তাদের প্রকৃতি বোঝানো হয়। সে ফর এক্সাম্পল প্লাস দিয়ে বোঝানো হচ্ছে ছেলে, মাইনাস দিয়ে বোঝানো হচ্ছে মেয়ে, বা প্লাস দিয়ে বোঝানো হচ্ছে মেয়ে, মাইনাস দিয়ে বোঝানো হচ্ছে ছেলে। অর্থাৎ +15 মানে হচ্ছে 15টা মেয়ে, -10 মানে হচ্ছে 10টা ছেলে। মানে পরিমাণ হচ্ছে ওই সংখ্যাটাই, জাস্ট প্লাস মাইনাস দিয়ে এখানে পরিমাণ বোঝানো হচ্ছে না। আবারও বলতেছি, প্লাস মাইনাস দিয়ে এখানে আধানের প্রকৃতি বোঝানো হচ্ছে, আধানটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক এইটুকু বোঝানো হচ্ছে, কিন্তু পরিমাণ বোঝানো হচ্ছে তার সংখ্যাটা দিয়ে। তাহলে দেখি বলেন 10 বড় না 15 বড়? অবশ্যই 15 বড়। তাহলে কম কোনটা? 10। তাহলে আমি কি বলছিলাম, যখন বিপরীতধর্মী চার্জে চার্জিত বস্তু থাকবে তখন মাঝে কোনো নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে না, বা লব্ধিবল শূন্য মাঝে কোথাও পাওয়া যাবে না, হয় এই সাইডে না হয় ওই সাইডে। কোন সাইডে হবে? যেদিকে আধানের পরিমাণ কম। তাহলে আধানের পরিমাণ কম কোন দিকে? এই যে এখানে, এখানে হচ্ছে ধনাত্মক চার্জ 10 আর এখানে হচ্ছে ঋণাত্মক চার্জ 15। তাহলে এই আধানের পরিমাণ এইটার চেয়ে বেশি, তার মানে কম হচ্ছে এটা, তার মানে আমার জন্য অ্যাকসেপ্টেড হচ্ছে এটা। বুঝতে পারছি? তো আমরা এই সাইড ধরেই করব, ওই সাইড ধরেও করতে পারেন। ওই সাইড দিয়ে করলে তখন অ্যান্সার দেখবেন যে মাইনাস আসছে, উল্টা আসছে, মানে অ্যান্সার কিন্তু এই জোনেই আসবে। কিন্তু আমি আপনাকে ডাইরেকশন দিয়ে আগে শিখে ফেলছি যেন আপনি পরীক্ষায় গিয়ে আন্দাজে ঢিলা মারেন। গাইডে দেখবেন তো কিছু ডাইরেকশন বের করে নাই, যে কোনো একদিকে ধরে নিচে ক্যালকুলেশন করে -10 চলে আসছে। তো ওইটা হচ্ছে আসলে কনসেপ্ট ক্লিয়ার না করে সলভ করা, মানে এটা করলাম ম্যাথের উপর, পুরোটা ম্যাথের উপর চলে গেছে। ম্যাথে ঠিক হইলে অ্যান্সার ঠিক আছে, ভুল হইলেও বুঝতে পারবেন না যে হ্যাঁ আসলে কোথায় ভুল হয়েছে। কিন্তু আমি এখন এমন ভাবে করে দিচ্ছি যে আপনি ধরা শুরুতেই আপনি সঠিকটাই ধরা শুরু করছেন, মানে ভুল হওয়ার চান্স খুবই কম, এবং কনসেপচুয়ালি অনেকাংশে স্ট্রং হয়ে যাওয়ার কথা। তো পরীক্ষা এগুলোকে কিন্তু স্যারকে ব্যাখ্যা করে দিতে হবে। আপনি এরকম টিক চিহ্ন দিবেন না, আপনি জাস্ট চিত্র আঁকবেন, চিত্র এঁকে হয় এরকম করে দেখাবেন, টেস্ট চার্জ ডাইরেকশনগুলো দেখাবেন, তারপর বাংলায় লিখে দিবেন যে এই অঞ্চলটাতে FA আর FB পরস্পর বিপরীতমুখী, এটা তো FA আর FB পরস্পর বিপরীতমুখী, অর্থাৎ এই দুইটা জোন আমার জন্য কি গ্রহণযোগ্য। তার মধ্যে আমরা জানি যে যেই দিকে আধানের পরিমাণ কম সেটাই আমার জন্য গ্রহণযোগ্য। আর মাঝের জায়গাটাতে লিখবেন কি, ডাইরেকশন দিয়ে এরকম ক্রস দিবেন না, ক্রস আমি আপনাকে বোঝানোর জন্য দিচ্ছি। আপনি এখানের মধ্যে লিখে দিবেন কি, এই অঞ্চলটাতে কি মাঝের যেই অঞ্চল, সংযোগ সরলরেখার এই মাঝের অঞ্চলটাতে FA আর FB এর ডাইরেকশন একই, অর্থাৎ এখানে লব্ধিবল শূন্য হওয়ার কোনো চান্সই নাই, অর্থাৎ এই জোনটা আমার জন্য গ্রহণযোগ্য হবেই না। তার মানে আমার জন্য গ্রহণযোগ্য হয় এটা না হয় এটা। কোন দিকে হবে? যেটাতে আধানের পরিমাণ কম সেই দিকে, শেষ। তাহলে আমরা একটু আগে যেটা পড়ছিলাম, দুইটা সমধর্মী চার্জিত হলে তখন তাদের নিরপেক্ষ বিন্দু মাঝে কোথাও পাওয়া যাবে, আর বিপরীতধর্মী হলে দুই পাশে যে কোনো জায়গায়। কোন দিকে হবে? যেদিকে আধানের পরিমাণ কম সেদিকে, অর্থাৎ এই জোনটা আমার জন্য গ্রহণযোগ্য। তার মানে আমি যদি ধরে নেই এখান থেকে x পরিমাণ দূরে নিরপেক্ষ বিন্দু পাইছি, তাহলে এখান থেকে কত হবে? 1 + x। এই যে কথাগুলো বলছি এতক্ষণ সেগুলো সুন্দর করে আমাদের চিত্রের মধ্যে আছে। এই যে দেখেন
এই যে মাঝের জোনের মধ্যে আমরা +1 কে বসায় টেস্ট করে দেখছি দুইটা সেম ডাইরেকশন, আবার এখানে যখন আসছে তখন বিপরীত ডাইরেকশন, এখানেও বিপরীত ডাইরেকশন। এটাও গ্রহণযোগ্য ছিল, এটাও গ্রহণযোগ্য ছিল, কিন্তু যেদিকে আধানের পরিমাণ কম, এই যে আধানের পরিমাণ যেদিকে কম সেদিকে আমার জন্য গ্রহণযোগ্য। আমি সেটাকে x ধরে নিয়ে, মানে আমি ম্যাথটা শুরুই করছি হচ্ছে সঠিক ডাইরেকশন ধরে, মানে সঠিক জায়গা ধরে ম্যাথ করা শুরু করছি। এইটাই হচ্ছে একটা কনসেপচুয়ালি ক্লিয়ার একটা স্টুডেন্ট আর একটা আন্দাজে ঢিল মারা স্টুডেন্টের মধ্যে পার্থক্য। গাইডে দেখবেন এই আন্দাজে ঢিল মারাটাই শিখেছে আপনাকে, যার কারণে পরীক্ষার হলে আপনি ভুল হলেও মার্ক তো পাওয়ার প্রশ্নই আসে না, তার মধ্যে আপনি নিজেও বুঝতে পারেন না যে কোন জায়গায় ভুল হয়েছে। কিন্তু এখন আমি এমনভাবে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যাতে করে আপনি শুধু ম্যাথের উপর ডিপেন্ড করে থাকবেন না। আমরা ক্লাস করতে আসছি ফিজিক্স, আমরা ম্যাথ ক্লাস করতে আসি নাই। ম্যাথটা আমাকে এখানে হেল্প করবে ঠিক আছে, কিন্তু কনসেপ্টটা আমার ফিজিক্স দিয়ে ক্লিয়ার করতে হবে। বুঝতে পারছি? গাইড বইয়ে দেখা যায় হচ্ছে আপনাদেরকে ম্যাথের উপরই ফোকাস করে রাখে, মানে ম্যাথ আমি ইকুয়েশন একটা তৈরি করে সেখান থেকে সলভ করে যা একটা চলে আসবে, মানে এখানে কনসেপচুয়ালি কোনো ক্লিয়ারেন্স কোনো কিছু থাকে না। কিন্তু আমরা কনসেপচুয়ালি ক্লিয়ার থাকবো, সাথে ম্যাথ অবশ্যই লাগবে, ম্যাথ ছাড়া তো আর হবে না, ক্যালকুলেশন ছাড়া তো আর হবে না। ক্যালকুলেশন করবো ঠিক, কিন্তু আমরা আগে থেকে কনসেপচুয়ালি ক্লিয়ার থাকবো যে এই জায়গায় এই জোনটাতে হতে পারে। তো তার মানে আমার নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে এখানে, এবং ক্যালকুলেশন করে দেখবেন আমার অ্যান্সারটাতে পজিটিভই আসতেছে, মানে আমি যেটা ধরছি সেটাই ঠিক আছে। গাইডে দেখা যায় যে কোনো একদিকে ধরে নেই, প্লাস হইলে বলে যে হ্যাঁ আমারটা ঠিক আছে, আর মাইনাস হইলে বলে যে না আমি যেদিকে ধরছি সেটা ভুল। তা আমি ধরবো কেন, ভুলটা ধরবো কেন হুদায়? বুঝতে পারছি? তা আপনি চাইলে ভুলটা ধরতে পারেন, ধরে ক্যালকুলেশন করে এদিকেও ধরতে পারেন, ধরে ক্যালকুলেশন করে দেখবেন যে অ্যান্সার চলে আসছে মাইনাস সামথিং। ঠিক আছে? তো এইটার চাইতে আমি পছন্দ করি যেটা আমরা কনসেপচুয়ালি ক্লিয়ার থাকবো, যাতে করে পরীক্ষার হলে আমার সময় নষ্ট কম হবে। কারণ গাইডে কিন্তু ডাইরেকশন নেয় না, তখন কিন্তু প্লাস মাইনাস সহকারে বসতে হয়, পক্ষান্তর করতে গিয়ে একটা এদিক ওদিক হয়ে গেলে পুরো ম্যাথটাই জগা কিছু হয়ে ভুল হয়ে যাবে। কিন্তু আমাদের এখানে আমরা ডাইরেক্ট প্লাস মাইনাসকে ডাইরেক্ট ইগনোরই করে ফেলবো, আধানের কোনো প্লাস মাইনাস বসাবোই না, কারণ আমরা এখানে কি নিয়ে ফেলছি, ডাইরেকশন নিয়ে ফেলছি। এবার দেখেন শুরু করতেছি, তাহলে এবার আমার কন্ডিশন কি, FA আর FB সমান হতে হবে ওই সেম আগের মতো। এবার সেখানে +1 কুলম না বসাই কাকে বসাবো, কিউ চার্জকে বসাবো, বসাইছি ফর্মুলা এই যে বসালাম, কিউ কাটাকাটি গেছে, সি কাটাকাটি গেছে, ক্যালকুলেশন করে এবার দেখেন RB এর জায়গায় কত বসছে, RB এর জায়গায় বসবো হচ্ছে 1 + x, 1 + x, এই যে 1 + x, আর A এর জায়গায় বসছে x। এবার দেখেন QB এর চিহ্ন মাইনাস বসানো হয়নি, আর অনলি 15 বসাবো, অনলি 10 বসাবো। এই দেখেন QB অনলি 15, QA অনলি 10, আমরা প্লাস মাইনাস নেই নাই আর। বুঝতে পারছি? আধানের প্লাস মাইনাস আমরা এখানে আর বসাবো না, কারণ আমরা এখানে ডাইরেকশন নিয়ে ফেলছি। এবার ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করছি, করে x এর মান বের করছি, কত আসছে দেখেন, x এর মান কত আসছে, x এর মান আসছে 4.44 মিটার, মানে পজিটিভ, প্লাস আসছে, মানে হচ্ছে আমি যেদিকে ধরছি ডাইরেকশন সেটাই সঠিক, অর্থাৎ A থেকে 4.44 মিটার দূরে। তাহলে B থেকে কত হবে, 1 + 4.44 মিটার, এই যে 1 + 4.44 মানে 5.44 মিটার। ওকে, একদমই ইজি। তো আমরা এভাবে যদি কোশ্চেন আসে আমরা ইনশাআল্লাহ পারবো। তাহলে আমরা আজকের আউটকাম থেকে বা এই ক্লাসের আউটকাম থেকে আমরা বুঝতে পারছি যে যদি দুইটা সমধর্মী চার্জে চার্জিত বস্তু থাকে তখন লব্ধি বল শূন্য হওয়া বা নিরপেক্ষ বিন্দু এদের সংযোগ সরলরেখার মাঝে কোনো জায়গায় পাওয়া যাবে। আর যদি বিপরীতধর্মী হয় তাহলে মাঝে পাওয়া যাবে না, দুই সাইডে যে কোনো দিকে পাওয়া যাবে। কোন দিকে পাওয়া যাবে, যেদিকে আধানের পরিমাণ কম সেই দিকে। যদি +10টা এদিকে থাকতো, -15 ওদিকে থাকতো, তখন নিরপেক্ষ বিন্দু এই সাইডে পাওয়া যেত। ক্লিয়ার? তো আমাদের এই ক্লাস এটুকুই, এটা একটু আপনারা পজ করে নিজেরা একটু সলভ করে নেবেন, করে অ্যান্সার মিলাই নেবেন। আমাদের এই ক্লাস এটুকুই। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।